দেখেন আমরা আজকে ক্লাসে 15 পর্যন্ত করাইছিলাম আপনাদের, মনে আছে নিশ্চয়ই। এই যে দেখেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে ক্ষেত্রফল কত। তো আমরা এখন 16 থেকে শুরু করি। 16 নম্বর বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমরা আপনাদের বলেছি যে প্রতিটা ম্যাথেই একটা চিত্র হবে, জ্যামিতির প্রত্যেকটা ম্যাথ। আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই। যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5, তার মানে কি প্রত্যেক বাহু 5, প্রত্যেক বাহু 5 সেন্টিমিটার। এখন বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ, এটা তো একটা বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি এই যে বর্গক্ষেত্রে একটা কর্ণ পেলাম, এইটা, এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকাতে হবে। তাহলে এই কর্ণের উপর আমি একটু কালার চেঞ্জ করে দিই। দেখেন, এই যে একটা বর্গক্ষেত্রের কর্ণ পেলাম, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যেহেতু বর্গক্ষেত্র তাহলে প্রত্যেক বাহুই সমান। আগে আমরা কর্ণের দৈর্ঘ্য দেখে নিই। বর্গের একটা যদি 5 হয়, বর্গের বাহু যদি 5 হয়, আমরা জানি 5√2 হবে হলো বর্গের কর্ণ। কারণ আমরা বর্গের কর্ণ হলো a√2, এ হলো এক বাহু 5। এই কর্ণের উপর ক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি ওই কর্ণের দৈর্ঘ্য সমান বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। এখন এটাও একটা বর্গক্ষেত্র এবং এখানেও প্রত্যেকটা বাহু 5√2, 5√2, যেহেতু প্রত্যেকটাই সমান এবং বর্গক্ষেত্র। এখন তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এই যে এটার ক্ষেত্রফল হবে হলো 5√2 তার স্কোয়ার। তো অনেক স্কোয়ারটা 5 কে ধরবে 25, আর √2 কে ধরলে √2 স্কোয়ার মানে হলো 2, তাহলে 50 বর্গ সেন্টিমিটার। অপশন গ এই প্রশ্নের উত্তর। আমরা কি বুঝতে পেরেছি প্রশ্নটা? একজন আনমিউট করে রাখে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন। ভাইয়া আবার বুঝাই দেন, আবার আচ্ছা। বুঝাই দেন, এই যে 5√2। আচ্ছা দেখেন, একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 5, এটা তো বুঝতে পারছি। আর যে বোঝেন প্রশ্ন করলেন তিনি আনমিউট থাকেন। এটা 5, প্রত্যেক বাহু 5, তাই তো? প্রত্যেক হ্যাঁ বাহু বুঝতে যদি পারছি, 5 হয়, হ্যাঁ। তার কর্ণ কত? 5√2। 5√2। কারণ বর্গের কর্ণ হলো a√2 বা √2 a, তাই তো? এক বাহু। এখন বলছে এই কর্ণের উপর, কর্ণের যে দৈর্ঘ্য হলো, এই হ্যাঁ। দৈর্ঘ্য দৈর্ঘ্য নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকাতে হবে। তাহলে এই কর্ণটা যদি 5√2 হয়, তাহলে এবার বর্গক্ষেত্র আঁকাতে হবে যেখানে প্রত্যেক বাহুটা 5√2, যেখানে প্রত্যেক বাহুটা হবে হলো 5√2, যেখানে কর্ণের উপর। কারণ কি এই যে কর্ণ এখন 5√2, তাহলে এখানে যদি আমি দেখাই আর একবার, এখন আপনি দেখেন ওই 5√2 পর বর্গ মানে কি চারদিকেই 5√2 যেতে হবে। 5√2, 5√2, তার মানে এই যে এটা কর্ণের উপর বর্গ, এখন প্রত্যেকটাই 5√2। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 5√2 তার স্কোয়ার। স্কোয়ারটা দুইটা রূপকেই ধরবে, 5 স্কোয়ার √2 স্কোয়ার, 25 গুণন 2, রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে 50। আশা করি এবার বুঝতে পারছেন। দেখেন, জি ভাইয়া বুঝতে পারছি। পরের ম্যাথটা 17 নম্বর, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়। আমাদের একটা রুলস মনে রাখা দরকার, বর্গের বাহু x গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় x স্কোয়ার
গুণ। এটা সূত্র, ঠিক আছে। তাহলে বর্গের বাহু কত গুণ বৃদ্ধি পেয়েছে? দ্বিগুণ, মানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হলো 2 স্কোয়ার গুণ, মানে 4 গুণ। বাহু যদি আমাদের 5 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হলো 5 স্কোয়ার গুণ, মানে 25 গুণ। বাহু যদি আমাদের 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 3 স্কোয়ার গুণ, মানে 9 গুণ। অনেক বুঝতে পেরেছি সূত্রটা? একটু রেসপন্স করতে হবে একবার। আচ্ছা ভাই। আচ্ছা, একটি 18 নম্বর প্রশ্ন দেখেন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, আচ্ছা একটা সরলরেখা ধরলাম, এটা একটা সরলরেখা, এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4, ওই সরলরেখার 1/4 মানে কি? এই সরলরেখার 4/1 ভাগ। এই যে একটা সরলরেখার উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকালাম, প্রথমত যেহেতু এই সরলরেখার মাপের উপর বর্গক্ষেত্র মানে কি, সেই বর্গের প্রত্যেক বাহুই এইটুকু, প্রত্যেক বাহু সমান হতে হবে, তবেই তো বর্গক্ষেত্র হবে। এটা একটা সরলরেখা আমি নিয়ে নিয়েছিলাম, এর উপর একটা বর্গক্ষেত্র আঁকালাম। এখন বলছে ওই সরলরেখার 1/4 উপর, মানে 4/1 ভাগের উপর। দেখেন এটা যদি 1 ভাগ হয়, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই যে 4/1 ভাগের উপর, তাহলে এদিকেও 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, একটা বর্গক্ষেত্র। বলছে এই যে ছোট যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা বর্গক্ষেত্রের কত গুণ, বা বড় বড় বড়টা উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ, তার মানে কি সরলরেখার উপর যে বর্গক্ষেত্র আঁকাইছি, এই ছোটটার সেটা কত গুণ বড়। আপনি এটা নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা এই বাহুগুলো যোগ করে দেই, খণ্ডগুলো দেখেন 16 ভাগে ভাগ হবে। 16 ভাগের এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 ভাগের 1 ভাগ, তার মানে বড়টা হলো ছোটটার 16 গুণ, 16 গুণ। আমরা আরেকবার বলি যে একটা বর্গক্ষেত্র, একটা সরলরেখা যদি এটা হয়, ধরলাম এই সরলরেখাটা হলো 16 মিটার, তাহলে এর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই, চারদিকেই 16 যাবে, চারদিকেই 16 যাবে, তার মানে কি এক এক ভাগ 4 করে, এক এক ভাগ 4 করে, 4 4 16। এখন বলছে ওই চার, চার 1/4 মানে কি 4/1 ভাগ, তাহলে 1 2 3 এইটুকুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকায়, তাহলে এই বর্গক্ষেত্রটা চেয়ে বর্গক্ষেত্রটা কত গুণ বেশি? অবশ্যই এটা 16/1 ভাগ, তার মানে কি বড়টা 16 গুণ। আচ্ছা, এটা আমি আরেকটু ব্যাখ্যা দেই। যদি একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই সরলরেখার অর্ধেকের উপর নেই, তাহলে এটা আমাদের কি হবে? কয় ভাগের 1 ভাগ হবে? দেখেন 4/1 ভাগ, তার মানে কি বড়টা ছোটটার 4 গুণ। আচ্ছা, যদি এই সরলরেখার উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র ওই সরলরেখার 1/3, 3/1 ভাগের উপর নেই, 1/3, 3/1 ভাগের উপর নেই, তাহলে এদিকেও 3/1 ভাগ, এই ক্ষেত্রটা চেয়ে বড়টা কত গুণ? আমরা একটু দেখাই, এটা দেখেন 9/1 ভাগ। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? ভাই এটা বর্গ করলেই তো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, বর্গ করলে তো অঙ্ক করলেও হচ্ছে, কিন্তু আমরা সহজে করতেছি। আমরা কি এটা বুঝতে পারি নাই? এই যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা সরলরেখার হ্যাঁ উপর বুঝতে পারছি। যদি ওই সরলরেখার 4/1 ভাগের উপর নেই, তাহলে এই ছোটটা যে বড়টা 16 গুণ হবে, আমরা যেটা এখানে দেখাই দিছি, দেখেন 16/1। যতটুকু নেব ওইটা আমরা স্কোয়ার করে দেবো। যদি 4/1/4 উপর নেই, তাহলে 4 স্কোয়ার করে দেবো। যদি অর্ধেকের উপর নেই, আমরা 2 স্কোয়ার করে দেবো। যদি আমরা 1/3 উপর নেই, আমরা 3 স্কোয়ার করে দেবো। যদি 1/5 উপর নেই, আমরা 5 স্কোয়ার করে দেবো। তত গুণ, বড়টা তার চেয়ে তত গুণ। দেখেন, যদি 19 নম্বর, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এক্ষেত্রে আমাদের পার্সেন্টের হ্রাস বৃদ্ধি একটা সূত্র আছে, সেটা হলো A+B+A গুণন B ভাগ 100। খুব সহজে হবে, আমাদের অন্যভাবেও করা যায়,
কিন্তু আমরা এই সূত্র দিয়ে পার্সেন্টেজের হ্রাস বৃদ্ধি সহজে করতে পারবো। এখানে বর্গক্ষেত্র, দেখেন বর্গক্ষেত্র এক বাহু 10% বাড়া মানে কি, এই বর্গক্ষেত্রে এক বাহু 10% বেড়ে যাওয়া মানে কি, আলটিমেটলি অন্য বাহু 10% বাড়া, না হলে তো বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্র থাকবে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এক বাহু বাড়া মানে দুই বাহুই বেড়ে যাওয়া, তাহলে তো বর্গক্ষেত্র থাকে না। বলছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়। তার মানে কি, একদিকে 10, যেহেতু দুইটাই বৃদ্ধি দুইটাই প্লাস, প্লাস 10 × 10/100। দেখেন 10×10 = 20, যোগ 1, প্লাস যেহেতু 21, তার মানে কি 21% বৃদ্ধি। এটা যদি মাইনাস হতো তাহলে আমরা বলতাম 21% হ্রাস। আমি কি বুঝতে পেরেছি সূত্রটা? যদি বলতো 25% বৃদ্ধি, দুইবার 25 দিতাম। 20% হলে দুইবার 20 দিতাম। যদি বলতো 10% হ্রাস, 10% হ্রাস মানে কি, এদিকে 10 ছোট এদিকে দশ তাহলে ছোট, মাইনাস। তখন আমরা বলতাম যে পার্সেন্ট সমান -10, -10। এটাকে সবসময় প্লাস, এটা সবসময় প্লাস, -10 গুণন -10/100। এই যে দেখেন -20 প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 100/100, 1। তাহলে -20 + 1, -19%। -19% মানে কি, 19% হ্রাস। মাইনাস মানে হ্রাস, এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে এটা হ্রাস, আর যদি প্লাস হয় তাহলে, প্লাস হলে বৃদ্ধি। আশা করি বুঝতে পারছেন। কিন্তু ভাইয়া ওখানে সবসময় প্লাস হয় কিভাবে? যদি একটা হ্রাস পায় আর একটা বৃদ্ধি পায়, তাহলে তো প্লাস মাইনাসে মাইনাস হয়। না, এই জায়গা সবসময় প্লাস, আর এখানে দুইটাই বৃদ্ধি পাচ্ছে যে, অথবা দুইটাই হ্রাস পাচ্ছে, ওটা না, হলেও হতো। আমার তো তো বলেনি হ্যাঁ, ওটা প্রশ্ন থাকতে পারতো যে একটা 10% বৃদ্ধি পায় মানে +10, একটা 10% হ্রাস পায় মানে -10। এই জায়গায় সবসময় প্লাস, +10 গুণন -10/100। তখন আমাদের হতো, এটা এটা কেটে গিয়ে কি হতো, 0, প্লাস, +10 গুণন -10, তাহলে -100/100। তাহলে এখানে আমাদের -1 থাকতো। তখন কি হতো, আমরা বলতাম 1% হ্রাস। যখন একটা বৃদ্ধি একটা হ্রাস, তখন একবার প্লাস একবার মাইনাস, কিন্তু এই জায়গা সবসময় প্লাস। যখন আমাদের দুইটাই হ্রাস, তখন এই যে দুইটাই মাইনাস, কিন্তু এই জায়গা সবসময় প্লাস, এখানে আবার দুইটাই মাইনাস। যখন দুইটাই বৃদ্ধি, এই জায়গা সবসময় প্লাস, তখন তো সবাই প্লাস, সবাই প্লাস। আশা করি বুঝতে পারছেন। এটা দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হলো। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় সাধারণত আগে, এর দৈর্ঘ্য 25% মানে কি, দৈর্ঘ্য একটু বেড়ে গেল এবং প্রস্থও 20% বাড়ানো হলো। প্রস্থ আগে যেটুকু ছিল, এখন প্রস্থ তার চেয়ে 20% বেড়ে গেছে। তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রই রয়েছে। এখন এটা হলো আয়তক্ষেত্র, পরেরটা বলছে এবার আয়তক্ষেত্রে কি পরিবর্তন হলো, আয়তক্ষেত্রে আগের চেয়ে কিছু না কিছু তো বড় হয়েছে, এটুকু বড় হয়েছে। তাহলে এটা আগের চেয়ে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের দেখতে হবে। দেখেন পার্সেন্টেজের হ্রাস বৃদ্ধি 25, 25 প্লাস প্রথমটা, দৈর্ঘ্য +25। এবার প্রস্থও বাড়ছে, প্রস্থ 20 বাড়ছে। প্রস্থ কমলে মাইনাস দিতাম, যেহেতু বাড়ছে প্লাস, সূত্রের প্লাস, 25 গুণন 20/100। তাহলে 45 যোগ, একটা শূন্য কেটে দেই, 5×2 = 10, 5×5 = 25, 5। তাহলে 50, এই যে +50%, তার মানে আমরা বলবো 50% বৃদ্ধি। অসংখ্য, আশা করি বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এগুলো আমরা 21 করেছি। আমরা এখন আয়তক্ষেত্রটা করাই শেষ করবো, দেখেন আমরা আয়তক্ষেত্র ভাই আগের ম্যাথটা তো উঠাইতে পারি নাই। ওঠানোর দরকার নেই, আমি রেকর্ডিং ক্লাস দিব না, তখন তুলে নিন। ঠিক আছে ভাই। আচ্ছা, সম্ভব হলে আমি স্ক্রিনশট দিব না আমি। ঠিক আছে, দেখেন এই যে চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3। তাহলে এটা যদি একটা চতুর্ভুজ হয়, তার চারটা কোণ এখানে, একটা, এটা এটা যদি আমাদের 1 হয়,
এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, ওরা বলছে এটা 3। আসলে কি চতুর্ভুজ, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 2 4 7 8, চতুর্ভুজের 3 কোণ তো 300, 4 কোণ তো 360। তাহলে এটা তাদের রেশিও অনুপাত পেলেই আমরা কি করব তার সঙ্গে এক্স x। ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি এক্স যোগ 2x যোগ 2x, যেহেতু পরপর দুইটাই, 2x যোগ 3x সমান 360। তাহলে আমরা বলতে পারি এক্স, 2x, 3x, 5x, 8x, 8x ইকুয়াল টু 360। তাহলে এক্স এর মান কত? 360 ভাগ 8, 4 8 টা 32, বাঁচলো কত? 4 40, 5 8 টা 40। সুতরাং এক্স এর মান 45। এবার আমাদের চেয়েছি কি, বৃহত্তম কোণের পরিমাণ কত? বৃহত্তম কোণ নিশ্চয়ই 3x, এক্স এর সহগ যে বড় সে বড়। সুতরাং বৃহত্তম কোণটি 3x, 30 গুণন 45, 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। অপশন খ। ত্রিভুজ হলে তিন হ্যাঁ কোণ ভাই। আমরা ত্রিভুজ হলে 3 কোণ আমরা 180 ধরতাম। পঞ্চভুজ হলে আমরা 5 কোণ কত ধরতাম? পড়াইছি না, 540। যদি ষড়ভুজ হতো আমরা 5 কোণের এক্স ধরে যোগফল করে দিতাম 720। দেখেন, আমরা ক্লাসে করেছি আজকে যে চতুর্ভুজের 4টা বাহু, 4টা কোণ থাকলেও কর্ণ থাকে হলো 2টা। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কর্ণ 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমরা বেসিক আপনাদের ক্লাসে দিয়েছি আজকে। আয়তক্ষেত্র আগে আমরা আঁকাই যার বিপরীত 2টা বাহু সমান এবং প্রতিটা কোণ সমকোণ। মনে আছে? এই বিপরীত 2টা বাহু সমান এবং প্রতিটা কোণ সমকোণ। এখানে দৈর্ঘ্য যদি 8 হয়, আমি দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলে, এই বরাবর এটাকে বলে দৈর্ঘ্য। এবং কর্ণের দৈর্ঘ্য হলো, দেখেন দৈর্ঘ্য যদি 8 হয়, কর্ণ হলো 10। বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সংজ্ঞা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্য হলো 8, প্রস্থ কত? প্রস্থ তো এইটা। আচ্ছা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা অতিভুজ। অতিভুজ যদি 10 হয়, ভূমি যদি 8 হয়, লম্ব 6, 6 8 10, এই যে আমাদের মাল্টিপ্লেট 3 4 5, তাহলে এটা দ্বিগুণ হয়েছে 6 8 10। তাহলে ই হলো আমাদের প্রস্থ হলো 6, তাহলে 6 8 48 বর্গ সেন্টিমিটার। অপশন গ। আমরা বুঝতে পেরেছি প্রস্থ বের করা। না, আমি বুঝিনি, আবার বলবেন। আচ্ছা, আমরা কি আয়তক্ষেত্রে কে বলছেন? না। না, আয়তক্ষেত্রে তো আমরা চিত্র আঁকাতে পারছি তাই না? আচ্ছা দেখেন, এই কর্ণটা বলছে 10, হ্যাঁ, আঁকছি। ভূমিটা হলো এই যে এটা 8, দৈর্ঘ্যটা 8, তাহলে এটা 8, হুম, এটা 10। হ্যাঁ। তাহলে আপনি বলেন তো এটা কি সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, নাইন সমকোণী ডিগ্রি কোণ। ত্রিভুজের অতিভুজ যদি 10 হয়, ভূমি যদি 8 হয়, লম্ব 6। মনে নাই? 3 4 5 আজকে কি বললাম? এটা হ্যাঁ। মুলটিপ্লেট ও হ্যাঁ, হ্যাঁ। 6 8 10। অথবা তিন আমরা এটা চার 6 8 10 সবাই দ্বিগুণ হয়েছে। অথবা আমরা এটা শিখবো না, আমরা মুখস্থ করব। আমরা অঙ্ক করব, দেখি। কর্ণ যদি 10 হয়, ভূমি যদি এক্স হয়, এক্স সমান যদি 10 হয়, তাহলে প্রস্থ তো ওয়াই। দৈর্ঘ্য যদি এক্স হয়, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কত? √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য 10। দেখেন, তাহলে উভয় পাশে যদি আমি স্কোয়ার করি, তাহলে থাকলো x² প্লাস y² ইকুয়াল টু 100। এক্স এর মান কত? এক্স তো 10। কি আমি কি ভুল করতেছি? দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু, ও এটা স্কোয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্ণের দৈর্ঘ্যের সংখ্যা কি? √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, এবং কর্ণের দৈর্ঘ্যটা হলো 10। দেখি একটু। তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করি, x² যোগ y² ইকুয়াল টু 100, ওয়াই তো 0 হয়ে যাচ্ছে।
ওয়াই তো জিরো না। দেখছি। আচ্ছা, আমরা কি এই চিত্রটা বুঝি নাই? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হ্যাঁ, 10 চিত্র বুঝছি। 10 হয়, তাহলে এটা 10, এটা যদি সমকোণ হয় কর্ণ, সরি, দৈর্ঘ্য 10 না তো, দৈর্ঘ্য 8, তাই তো কই হচ্ছিল না কারণ। এবার দেখেন, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য হলো √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। এক্স এর মান কত? 8। 8 স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে ওয়াই স্কোয়ার কত? 100 মাইনাস 64। এই 8 স্কোয়ার ওই পাশে 64 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই স্কোয়ারের মান হলো 36। সুতরাং ওয়াই এর মান কত? √36। √36 মানে 6। তাহলে দেখেন ওয়াই এর মান 6, আমরা প্রস্থ পেয়ে গেছি 6। তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ 6, তাহলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এভাবেও প্রস্থ বের করতে পারি, অথবা আমরা চিত্র আঁকায় খুব ইজিলি করতে পারি। ঠিক আছে। এবার দেখেন, একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরটির পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কত? একটা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিই, যার সঙ্গে এর আছে তাকে ধরতে হয়। ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা এক্স, তাহলে প্রস্থ কত? এক্স এর এর 2/3 অংশ, তার মানে কি 2x/3। এবং পরিসীমা 40, তাহলে এটা যদি এক্স হয়, আয়তক্ষেত্রের এই বাহুটাও এক্স, এই বাহুটাও 2x/3, এই বাহুটাও 2x/3। তাহলে পরিসীমা কি? চার বাহুর যোগফল। চার বাহুর যোগফল এক্স যোগ এক্স যোগ 2x/3, 2x/3, চার বাহুর যোগফল তার পরিসীমা। অথবা আমরা বলতে পারি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দেখেন, আমি যদি লসাগু নেই, তাহলে এই প্রত্যেকে 1 আছে। 3 বাদ আছে 3x, 3x, 2x, 2x ইকুয়াল টু 40। তাহলে দেখেন 3 3 6, 6 4 10x ইকুয়াল টু 40 × 3। এটা কস গুণ হয়ে গেল, 10-এর শূন্য এটা কেটে দিলাম, তাহলে এক্স এর মান 12। এখন এক্স যদি 12 হয়, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে প্রস্থ কত? 12 এর 2/3, 4, তাহলে কি 8। তার মানে কি দৈর্ঘ্য 12, প্রস্থ 8। বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল হল দৈর্ঘ্য গুণন প্রস্থ, 12 × 8, 8 × 12 96 বর্গ মিটার। অ্যান্সার খ। আশা করি বুঝতে পেরেছেন। এটা দেখেন 5 নম্বর, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও পরিসীমার অনুপাত 1:5। প্রস্থ আর পরিসীমা, এটা যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের প্রস্থ হলো দৈর্ঘ্যকে এক্স দ্বারা প্রকাশ করে, প্রস্থকে ওয়াই দ্বারা প্রকাশ করে, তাহলে এটা এক্স, এটা ওয়াই। বলছে যে প্রশ্ন মতে দেখেন প্রস্থ ও পরিসীমা অনুপাত, তাহলে প্রস্থ অনুপাত মানে ভাগ, পরিসীমা, দেখেন আমরা a:b কে বলতে পারি a/b। অনুপাত মানে হলো ভাগ, বা ভাগ মানে অনুপাত। তো প্রস্থ ইস্টু পরিসীমা, প্রস্থ ও পরিসীমার অনুপাত, তার মানে কি প্রস্থ ভাগ পরিসীমা কত? 1/5। তাহলে বলেন তো আয়তক্ষেত্রের চেয়েছে কি? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, মানে x:y চেয়েছে। তা প্রস্থ কত? ওয়াই। পরিসীমা কত? আয়তক্ষেত্রের 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং এটা কত? 1/5। এবার আমরা cos গুণ করি, তাহলে ওয়াই, এটা কত? 2x যোগ 2y ইকুয়াল টু 1/5। কস গুণ করলে এটা 5y। আচ্ছা আমি এইভাবে করি, 2x যোগ 2y, এটা আগে গুণ করলাম, এটা
এবার আমরা এটা গুণ করবো, ইকুয়াল টু 5y। তাহলে 2x ইকুয়াল টু 5y মাইনাস 2y, এটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে 2x ইকুয়াল টু 3y। তাহলে আমরা বলতে পারি এক্স এই পাশে ওয়াই গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। 3 ওই পাশে, এই পাশে দুইটা এক্স এর সাথে গুণ আকারে আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এই যে আমরা বলেছিলাম অনুপাত মানে ভাগ, ভাগ মানে অনুপাত। তাহলে সুতরাং বলতে পারি এক্স ইস টু ওয়াই 3:2। দৈর্ঘ্য 3 হলে প্রস্থ 2। অপশন গ। আমরা বুঝতে পেরেছি। আর কতগুলো ম্যাথ আছে দেখি। আচ্ছা, 6 নম্বর। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তার, বিস্তার মানে হলো প্রস্থ, তার দৈর্ঘ্য ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত? একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ, তাহলে বিস্তারটা যদি আমাদের এক্স ধরি, দৈর্ঘ্য কত? 1.5x। কারণ কি আমাদের প্রস্থের দেড় গুণ হলো দৈর্ঘ্য, এবং ক্ষেত্রফল হলো 216। পরিসীমা কত? পরিসীমা কি? চারটার যোগফল। তাহলে আমরা দেখি ক্ষেত্রফলের সংজ্ঞা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল কত? 216। তাহলে 15/10 গুণন এক্স ইকুয়াল টু 216। এটা কি 3/2 না? তাহলে 3x আর x গুণ করলে x² ভাগ 2 ইকুয়াল টু 216। তাহলে 3x² ইকুয়াল টু 216 গুণন 3। স্কোয়ার মান কত? 216 গুণন 3 ভাগ, সরি, এটা 2। 216 গুণন 2/3। এটা আমরা কাটি, 3×7 = 21, 3×7 আমরা একটু দেখি। ওয়েট একটু প্লিজ, কলম কাজ করছে না। আচ্ছা দেখেন, এটা হলো 216। তাহলে 216কে যদি আমরা 3 দ্বারা কাটি, 216, 3×7 = 21, 3×2 = 6। তাহলে 72 গুণন 2, 144। তাহলে আমরা ক্ষেত্র এক্স এর মান পেলাম কি? x² এর মান পেলাম হলো 100, x² এর মান পেলাম হলো 144। তাহলে এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু √144। √144 মানে হলো 12। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? এখানে আমাদের কলম ডিস্টার্ব দেওয়াতে আমরা করতে পারি নাই আসলে। বুঝতে পেরেছি এটুকু? দেখেন, এক্স এর মান যদি 12 হয়, এই যে এক্স এর মান 12, আমাদের পরিসীমা কত? পরিসীমার সংজ্ঞা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা বলতে পারি 2 × 1.5 গুণন 12 তাহলে 2 × 1.5 গুণন 12, একে 12, 12 আর 12 অর্ধেক 6, 18 যোগ 12। তাহলে 2 × 30 ইকুয়াল টু 60 মিটার। অপশন খ, 60 মিটার। ভাইয়া, ওই যে হ্যাঁ, 3x² 3x² / 2 ওটা হলো কিভাবে? উপরে উপরে উপরেটা মার্ক করাটা এই যে এখানে, এই যে যেখানে এখানে ওইটা। এখানে আছে দেখেন, এটা হলো 15/10 গুণন এক্স ইকুয়াল টু 216। তাহলে 15/10 মানে কি? 3/2, 3/2। তাহলে এটাকে এই থ্রি সঙ্গে এই দুইটা এক্স গুণ হয়ে যাবে। হুম। তার মানে কি 3x², আর এই 2টা নিচে, সমান 216। হুম। বুঝতে পেরেছি এখন? আচ্ছা দেখেন, 7 নম্বর।
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 332 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর চারদিকে 2 মিটার চওড়া বিশিষ্ট রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এটা যদি আয়তাকার বাগান হয়, তার দৈর্ঘ্য হলো 32 মিটার, প্রস্থ 24 মিটার। এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া বিশিষ্ট রাস্তা আছে। ভিতরে চারদিকে 2 মিটার চওড়া বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে এই যে এটা রাস্তা, এটা দুই, এটা দুই, এদিকে দুই, এদিকে দুই। বলছে রাস্তার ক্ষেত্রফল কত, তার মানে কি আমাদের এই পুরা ক্ষেত্রফলটা, রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো রাস্তার ক্ষেত্রফল বের করা খুবই ইজি। আমরা আগে পুরা বাগানের ক্ষেত্রফল করব, সে যেখানে রাস্তা সহ থাকবে, আর পরে আমরা রাস্তা ছাড়া ক্ষেত্রফল বের করব। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা এই অংশটা পাবো। দেখি, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, কত আসে? 24 আর 32 আর 24 গুণ করলে কত হয়? 4 2 8, হাতে নাই। 3 4 12, 4 2 8, 20 শূন্য, হাতে দুই, 3 2 6 2 8। তাহলে আমাদের কত হচ্ছে? 808। সরি, ভুল হলো মনে হচ্ছে। 32 আর 24 গুণ আরেকবার করি। 24, 32, 4 2 8, হাতে নাই। 2 2 4, 3 4 12, তাহলে 12 4 16, হাতে এক। 3 2 6, তাহলে এটা হলো আমাদের 768। এবার যদি আমরা, এটা হলো শুধু বাগান, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এখন আমি যদি রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল করি, তাহলে এই যে বাগানের ভিতরে যে 2 মিটার চওড়া রাস্তা আছে, এদিকে দুই কমে যাবে, এদিকে দুই কমে যাবে। তাহলে দৈর্ঘ্য কমে যাবে 4, 32 - 4। প্রস্থ কমে যাবে কত? এদিকে দুই, এদিকে দুই, তার মানে কি 24 - 4। তাহলে 28 × 20। 28 আর 20 গুণ করলে হচ্ছে 28 2 × 56। তাহলে এই যে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা ছাড়া ক্ষেত্রফল, এই দুইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। শূন্য আছে কত হলে 8 হয়, হাতে নাই। 6 আছে 6 শূন্য, 5 আছে কত হলে 7 হয়, 2, 208 বর্গ মিটার। এটা হলো অ্যান্সার, অপশন গ। আপনি কি বুঝতে পারছি কিনা দেখেন তো। আমি চিত্রটা আরেকবার দেখাই। এই যে এটা হলো একটি আয়তাকার বাগান, তার ক্ষেত্রফল কত? একটা হলো 32, 24। এই যে এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি 768। এবার আমাদের পেয়েছে শুধু রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। যদি রাস্তার ক্ষেত্রফল চায় শুধু, তাহলে আমরা কি করব? এইটুকু বের করতে চাইলে এই অংশটা আমরা বাদ দেব। এই অংশটা পুরা, এই অংশটার ক্ষেত্রফল বাদ দিলেই সম্পূর্ণ থেকে শুধু রাস্তাটা থাকবে। তো এই অংশের ক্ষেত্রফল এই যে এদিকে দুই কমে যায়, এদিকে দুই কমে যায়, তাহলে দৈর্ঘ্যের দিকে দুই কমে হয়ে যায় 28, 2 2 4, এবং প্রস্থের দিকে দুই দিকে 2 2 4 কমে যায়, হয় হলো 20। আশা করি বুঝতে পারছেন। দেখেন, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা যদি আয়তাকার মেঝে হয়, তার দৈর্ঘ্য যদি, প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য কত? 3x। এবং মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, প্রতি বর্গমিটারে 3 টাকা হিসাবে এত টাকা খরচ হচ্ছে। তাহলে এই যে প্রতি বর্গমিটার যদি 3 টাকা খরচ হয় এবং মোট এত টাকা খরচ হয়, তাহলে ক্ষেত্রফলটা কত? এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। ক্ষেত্রফল হলো এই যে মোট 324 টাকা খরচ হচ্ছে, প্রতি বর্গমিটার 3 টাকা। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পাচ্ছি 108। তাহলে ক্ষেত্রফল হলো 108 বর্গ মিটার। আমরা কি বুঝতে পারছি ক্ষেত্রফলেরটা? দেখেন, মোট এত টাকা খরচ হচ্ছে 324 টাকা, কিন্তু প্রতি বর্গমিটারের খরচ হচ্ছে 3 টাকা। তার মানে কি, আমি যদি 3 দিয়ে ভাগ দেই, মোট 108 বর্গমিটার। এটা যদি আমরা রিভার্স করি, দেখেন, ক্ষেত্রফল যদি 108 হয়, প্রতি বর্গমিটার যদি 3 টাকা খরচ হয়, তাহলে 324 হবে। তার মানে কি, ক্ষেত্রফল হলো 108 বর্গমিটার। 108 বর্গমিটার। এখন বলছে যে তবে মেয়েদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3x। কিন্তু আমাদের তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। দেখেন, 3x² ইকুয়াল টু 108। তাহলে এক্স স্কোয়ারের মান কত? 108 ভাগ 3।
তিন তিরিখে নয়, এক শূন্য, তিন ছয় 18। তাহলে এক্স স্কোয়ারের মান হলো 36, এক্স এর মান হলো √36, √36 মানে 6। তাহলে এক্স যদি 6 হয়, আমাদের বলছে যে মেয়েদের দৈর্ঘ্য কত, সুতরাং দৈর্ঘ্য 3x, 3x, 3 × 6 18, আর প্রস্থ হলো 6। তো কিন্তু দৈর্ঘ্য কি প্রস্থের 3 গুণ, এই যে 3 গুণ। শুধু এটা বুঝতে পারলেই হবে যে ক্ষেত্রফল 108 কেন। টোটাল যত টাকা খরচ হবে, প্রতি বর্গমিটারে যত ব্যয় হবে সেটা দিয়ে ভাগ দিলে ক্ষেত্রফল পাই। ঠিক আছে। দেখেন এই দুইটা ম্যাথ কোনো ম্যাথই না, আমরা এটা এটা খুব বড় ম্যাথ আসলে, আমরা করব না। দেখবেন যদি ক্ষেত্রফল 192 হয়, একটু শর্টকাট শেখা, এটা বড় ম্যাথ, অনেক বড় ম্যাথ। ক্ষেত্রফল যদি 192 হয়, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা যদি 4 মিটার বড় হয়, মানে দৈর্ঘ্য আর প্রস্থের ব্যবধান যদি 4 হয়, বেশি কম বেশি হয়, এটা যদি এটার ব্যবধান যদি 4 পার্থক্য, এবং ক্ষেত্রফল যদি 192 হয়, দৈর্ঘ্য সবসময় 16, প্রস্থ সবসময় 12, সবসময়। এই দেখেন পার্থক্য কত, 4। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, বা প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম, তাহলে যদি ক্ষেত্রফল 192 হয়, দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যবধান যদি 4 মিটার কম বেশি হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য সবসময় 16, প্রস্থ সবসময় 12। 12 আর 16 গুণ করেন, দেখেন 192 হবে। এটাও দেখেন, একটি আয়তক্ষেত্রের মেঝের ক্ষেত্রফল 192, মেঝের দৈর্ঘ্য 4 মিটার। আমি দুইটা একসাথে করতেছি, দেখেন। এটা এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192, তার মানে কি 16 আর 12। এবং 4 মিটার কমলে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে পরের চিত্র বলছে যে দৈর্ঘ্য 4 মিটার কমাইছে, প্রস্থ 4 মিটার বাড়াইছে, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকছে। তার মানে কি এদিক 4 কমে 12 হবে, এদিকে হয়ে যাবে 4 বেড়ে 16। ওই একই হবে, 192 আগেও ছিল এখন। তার মানে যখনই কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192, তার দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যবধান 4, তখন ক্ষেত্রফলের তখন দৈর্ঘ্য 16, প্রস্থ 12। এই ম্যাথটা অনেক বড় ম্যাথ, আমরা এইভাবে মনে রাখবো। দেখেন প্রথমটা বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমা কত, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণন আর 28, 56। এই যে অপশন খ। কয়টা কি বলছে, দৈর্ঘ্য কত, এই যে দৈর্ঘ্য 16। কি আমাদের মনে থাকবে এটা সবার? সবাইকে এটা মনে থাকবে, যখন কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192, দৈর্ঘ্য আর প্রস্থের ব্যবধান 4, তখন দৈর্ঘ্য 16, প্রস্থ সবসময় 12। কি আপনার কি নেই? আছেন তো? আমরা কি বুঝতে পারছি এটা বিষয়টা? থাকবে। হ্যাঁ। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, মনে থাকবে। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় ম্যাথ, এইভাবে মনে রাখবেন, পরীক্ষাটা খুবই আসে। তো আজকে হ্যাঁ ক্লাস এ পর্যন্তই, আমাদের সম্পূর্ণ ক্লাসটাই হলো। এটা আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, আপনারা এটা প্র্যাকটিস করবেন মঙ্গলবারের দিন। এটার উপর কুইজ টেস্ট নিব 10 মার্কের, এবং নতুন অধ্যায় শুরু করবেন ইনশাল্লাহ, বৃত্ত। হ্যাঁ, ওটাই বৃত্তের শেষ শীট। ভাইয়া 9 নাম্বারটা আবার, 9 নাম্বারটা। এই যে ক্ষেত্রফল 192, আর দৈর্ঘ্য, ভাইয়া 9 নাম্বার। ক্ষেত্রফল 192 আমাদের